নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি টাফ টক এক্সপ্লেইনার। গোটা রাজ্য রাজনীতি কি ঘেটে ঘ, একটা কি বিরাট পরিবর্তন, একটা ঝড় উঠবে রাজ্য রাজনীতিতে। এই মুহূর্তে গোটা রাজ্য রাজনীতির অলিন্দে এমনটাই খবর। কেন বলছি একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। দেখুন, পশ্চিম বাংলার যদি রাজনৈতিক ইতিহাস দেখেন, একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে আরেকটা রাজনৈতিক দলকে তাড়িয়ে। যারা ক্ষমতায় আসে তারা কিছুদিন ভালো কাজ করার চেষ্টা করে, তাদের মধ্যে কেউ কেউ চেষ্টা করেন উজ্জ্বল ভাবমূর্তি ধরে রাখার, বাদ বাকিরা ধরাকে সরাজ্ঞান করে। ঠিক একই ঘটনা নাকি ঘটেছিল 1977 সালে। তবে 1977 সাল থেকে 1987 সাল পর্যন্ত, অর্থাৎ বামফ্রন্ট সরকারের প্রথম 10 বছর ভূমি সংস্কার এবং গ্রাম বাংলা আন্দোলিত করার মতো অবস্থায় পৌঁছেছিল কমিউনিস্ট পার্টি। কিন্তু তারপর কি হলো? তারপর সময় যত গড়ালো, বাম নেতারা অহংকারী হয়ে উঠলেন। কিছু কিছু বাম নেতা তারা ধনবান হয়ে উঠলেন। আপনারা অনেকে জানি রেড়ে করে চেঁচিয়ে উঠবেন, বলবেন কেন এই সাংবাদিক এই কথা বলছে, এত বড় সাহস, কোন সিপিএম নেতা ধনবান হয়েছে? তাহলে বলবো একটু হলদিয়াটা একটু দেখে নেবেন, তাহলেই বুঝে যাবেন। বিস্তারিত আলোচনা করার কোনো প্রয়োজন বোধ করছি না, কারণ এখনো পর্যন্ত বিরোধী রাজনীতিতে দাগ কাটতে পারেনি লালেরা। হ্যাঁ, যে কথা আপনাদের বলছিলাম, দেখুন, রাজসিক জীবন আর পৈশাচিক জীবনের মধ্যে এক চুল ফারাক। অর্থাৎ যারা রাজসিক জীবনযাত্রা করেন তারা কখন রাজসিক জীবনযাত্রা করতে করতে পৈশাচিক জীবনযাত্রা করতে শুরু করেন নিজেরাই বুঝতে পারেন না। ঠিক একই ঘটনা ঘটেছিল 2011 সালে। পরিবর্তন এসেছিল এ রাজ্যে, তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা পরিবর্তন নিয়ে এসেছিল। সে কি হাওয়া, চারিদিকে একেবারে সবকিছু নতুন লাগছে। কিন্তু পরিশেষে কি দেখলাম আমরা? একটা অকল্পনীয় দুর্নীতিগ্রস্ত দল হয়ে দাঁড়ালো এই তৃণমূল কংগ্রেস, যাদের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর যা হওয়ার তাই হলো। আরো একটা পরিবর্তন এলো। ভারতীয় জনতা পার্টি 2026-এ ইতিহাস রচনা করলো। শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী। এই পর্যন্ত সব ঠিক ছিল। আসলে একদিকে পদ্মের হাওয়া, অন্যদিকে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, তাদের লাগাতার গত কয়েক বছরের সংগ্রামের ফসল তুলল ভারতীয় জনতা পার্টি। কিন্তু অনেকেই বিধায়ক হয়ে গেলেন, আর বিধায়ক হয়ে গিয়ে, অর্থাৎ এই পদ্মঝড়ে বিধায়ক হয়ে গিয়ে তারা ভাবলেন তারা বিরাট হুনু হয়ে গেছেন, তারা ধরাকে সরাজ্ঞান করছেন। ঠিক যেরকম তৃণমূল আমলে হয়েছিল, তৃণমূল আমলেও এরকম ধরাকে সরাজ্ঞান করেছিলেন। এখন এরা রাজস্বিক জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে উঠছেন। এই প্রথম হুটার লাগানো গাড়ি, লালবাতি গাড়ি, লালবাতি নীলবাতি গাড়ি, চারিদিকে পুলিশ প্রহরা, পুলিশ দেখলে স্যালুট মারছে, কুর্নিশ করছে, সাধারণ লোক বাহুবা জানাচ্ছে, ফোন খুললেই একের পর এক টেক্সট ঢুকছে। সবাই এদের কাছে সবাই যেন একেবারে নত জানু হয়েছে। বাঙালির অভ্যাসই এটা। বাঙালি বিরোধী রাজনীতি করতে সত্যি তাদের কুণ্ঠাবোধ হয়। কেউ কেউ ব্যতিক্রমী, কিন্তু অধিকাংশ বাঙালি ক্ষমতা দেখলেই নতজানু হয়ে যায়। আর ঠিক এই রকম সময় অনেকে ভাবছেন ভারতীয় জনতা পার্টি তারা এই পশ্চিমবাংলায় চিরস্থায়ী শাসক হবে, আর সেই জন্য তারা নতজানু হয়ে তাদের কাছে ভিক্ষের পাত্র নিয়ে বসে আছে। অনেকে বলছেন এটাই লোভ, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষয়ে কামনা বাসনা উঠলে উঠলে সমাজে এরকমই হয়। এবার চলে আসি একেবারে মূল বিষয়টা। মূল বিষয়টা হচ্ছে, একদিকে যখন ভারতীয় জনতা পার্টির এরকম উত্থান, একদিকে শুভেন্দু অধিকারী তার নতুন সরকার, সেই সরকার কাজ করছে, আবার অন্যদিকে পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় পেচো মস্তান থেকে শুরু করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারা থেকে শুরু করে সবাই এই মুহূর্তে গেরুয়া হয়ে উঠেছেন, এবং সবাই চেষ্টা করছে কি করে গেরুয়া পার্টির অনুগ্রহ লাভ করা যায়। অর্থাৎ পাড়ার পেচো মস্তান থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এরা সবাই প্রায় সবাই পাল্টি খেয়েছে অনেকেই।
আপনাদের মধ্যে অনেকে লিখবেন, হ্যাঁ এটা তো ঠিক, সাংবাদিক থেকে শুরু করে একের পর এক অনেকেই পাল্টি খাচ্ছে এবং এটাই চলছে পশ্চিম বাংলায়। কিন্তু এর মধ্যে একটা বড় সড়ো ঘটনা ঘটে গেল। কি সেই ঘটনা? সেই ঘটনা বিস্তারিত আলোচনা করব। তার আগে একটা কথা জানিয়ে রাখি, অনেকে ভাবছেন যে 2011 সালে তৃণমূল জিতেছিল, অনেকে ভাবছেন 2011 সালে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন। না, বামেদের হটানোর জন্য বিকল্পের দরকার ছিল, তাই তৃণমূল আর মমতা বন্দ্যোপাধ্যায়। এবার 2026 সালেও অনেকে বলছেন তাই, আসলে ভারতীয় জনতা পার্টিকে মানুষ ভোট দিতে বাধ্য হয়েছে, তার কারণ আর কোনো বিকল্প ছিল না। তৃণমূল কংগ্রেসের অকল্পনীয় অত্যাচার এবং গোটা পশ্চিম বাংলাটা যাতে বাংলাদেশ না হয়, সেই জন্য বিকল্প হিসেবে ভারতীয় জনতা পার্টিকে বাংলার মানুষ ভোট দিয়েছে। কিন্তু ভুলে যাচ্ছে, এইসব নতুন বিধায়ক, অনেকে নতুন মন্ত্রী হয়েছেন, এরা এখন ধরাকে সরা জ্ঞান করছেন। আর ঠিক সেই সময় একটা ঘোষণা কাঁপিয়ে দিল সবকিছু। 2 জন এনসিপি এর সাংসদ এনডিএতে যোগ দিয়েছে। এখন যাবেন কি যাবেন না সেটা তাদের নেতৃত্বে দেখার বিষয়, সেটা আমার সিলেবাসের মধ্যে পড়ে। কিন্তু প্রশ্ন হলো, দেশে তো এখন তুগলকের শাসন নেই, মোগলের শাসন নেই, তাই এই সমস্ত বিচারিতার থেকে দূরে থাকবে। আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না, এই নাটকও কিন্তু মানুষ হজম করবে। একবার দেখে নিন দিল্লিতে কি অবস্থা তথাকথিত তৃণমূল সাংসদ যারা পাল্টি খেয়েছেন, যারা একসময় শুভেন্দু অধিকারীকে বিভিন্নভাবে কটাক্ষ করেছেন বা ভারতীয় জনতা পার্টিকে দেখে নেব বলেছিলেন, তারাই 360 ডিগ্রি ডিগবাজি খেয়েছে। দেখে নিন তাদের। আর শুভেন্দু অধিকারী নাম বললে দিন খারাপ যায়, নামটা বললেই একেবারে মুডও চটকে যায়, দিন খারাপ যায়, কালো বেড়ালের মতো রাস্তাঘাটে ফাট করে বেরিয়ে গেল, মাথাটা গেছে। ওনাকে একটাই কথা বলতে চাই যে শুনুন, যাকে নিয়ে এত কুৎসা করছেন তিনিই আপনাকে 33টা পদ দিয়েছিলেন। যেভাবে অপমান করেছে দিনের পর দিন, যেভাবে সবাই দেখেছে, যারা আমাদের ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা আছে, দেখেছো লাস্ট পোস্ট একটা কি বানিয়েছিল না দিদি, দেখেছো সবাই। জব কিন্তু আমরা নেব 5 তারিখ থেকে, আমরা সেই জব মেরে ওদের রেকর্ড করবো। দিল্লিতে যা দেখলেন ঠিক একই ঘটনা ঘটেছে, লোকসভায় যা ঘটেছে বিধানসভাতে একই ছবি। তৃণমূল কংগ্রেসের বিধায়করা প্রায় 360 ডিগ্রি পাল্টি খেয়েছেন। পাল্টি খেয়ে এই মুহূর্তে তারা নিজেদেরই তৃণমূল কংগ্রেস অর্থাৎ ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস বলছে। কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে যাতে জল্পনা কল্পনা তুঙ্গে চলে গেল। কি ঘটনা ঘটেছে সেটা আপনাদের একটু পরিষ্কার জানিয়ে রাখি, একেবারে আইনের কপি, সুতরাং আপনাদের জানতে হবে নির্ভুল তথ্যটা কি। প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনা, তাদের সমন্বয়ে যে বেঞ্চ রয়েছে সেই বেঞ্চ একটা ঘোষণা করেছে, খুব তাৎপর্যপূর্ণ ঘোষণা। তারা বলছেন আইন অনুসারে পরিষদীয় দলের চেয়ে মূল সংগঠনের হাত বেশি শক্ত। কেন বলছেন? তার কারণ যে দলে রয়েছে বিধায়করা, সেই দল থেকেই বিধায়করা তাদের উৎপত্তি, সুতরাং দল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও তৃণমূল কংগ্রেসের বিষয়ে কিন্তু বলা হয়নি, এই গোটা ঘটনা বলা হয়েছে শিবসেনার যে ভাঙন ঘটেছে এবং প্রতীক কার কাছে যাবে তাই নিয়ে যে বিতর্ক দেখা দিয়েছে সেই সংক্রান্ত মামলায় এই কথা বলা হয়েছে। এবং বৃহস্পতিবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে খুব অর্থবহ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র, বিচারপতি জয়মাল্য বাগচি এবং মাননীয় বিচারপতি ভি মোহনার যে বেঞ্চ, এই বেঞ্চে দীর্ঘক্ষণ আমরা জানি যে শুনানি হয়
এবং স্পষ্ট ভাষায় আদালত জানায় আইন অনুসারে পরিষদীয় দলের চেয়ে মূল সংগঠনের হাতই বেশি শক্ত। সুপ্রিম কোর্টের এই যে পর্যবেক্ষণ বা অবজারভেশন, তা সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে বাংলায় তৃণমূলে কংগ্রেসের ক্ষেত্রে, অর্থাৎ যারা কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের মানুষজন আছেন, তাদের কিন্তু হাসি চওড়া হবে। তাহলে কি হবে? একদিকে ওইসব সাংসদ যারা পাল্টি খেয়েছে আর যারা বিধায়ক পাল্টি খেয়েছে, তাহলে তাদের কি হবে? তাহলে তৃণমূল কংগ্রেসের প্রতীক বা নাম তারা ব্যবহার করতে পারবে না, এমন দিকে কি এগোচ্ছে? কি বলছেন কুণাল ঘোষ, একবার শুনে নেব। দেখুন, যারা এ রাজ্যে বিজেপি পোষিত, স্পিকারের আশীর্বাদ ধন্য এবং বিজেপির বিরুদ্ধে যাতে প্রকৃত বিরোধিতা কেউ না করে, ঢাল হিসেবে যাদের বিরোধী দলের স্বীকৃতি দেওয়া হয়েছে, তারা নাকি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। একদিকে দিল্লিতে ওই বিশ্বাসঘাতক কিছু সাংসদ, তারা কখনো প্রধানমন্ত্রী, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী, কখনো এই মুখ্যমন্ত্রী, তাদের কাছে যাচ্ছেন। তাদের মধ্যে বিশ্বাসঘাতক শিবিরে কম্পিটিশন চলছে। দিল্লি থেকে এমপিরা বলছেন আমরা শুভেন্দু বাবুর সঙ্গে বসে এই খেলাম, সে বিরাট সব পদ, পঞ্চব্যঞ্জনের লাঞ্চ। তো বলে আবার এখানকার যারা বিজেপির বি টিম, তারা বলছে দিল্লির বিজেপির বি টিম লাঞ্চ করে ফেলেছে, আমরা কেন পিছিয়ে গেলাম, আমাদের সঙ্গে তো একটু দেখা করতে হবে, প্রেস্টিজ চলে যাচ্ছে। আরে এসআইআর আর অন্য কিছু নিয়ে যদি সরব হতে হয়, হাউসের মধ্যে সরব হননি কেন? কেন হাউসের মধ্যে সরব হননি? মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন, আমরা সরব হচ্ছি আমাদের মতো করে। তার জন্য শুভেন্দু বাবুর কাছে যেতে হচ্ছে, অথচ বিধানসভায় বিধায়ক হয়ে এসছেন তৃণমূল কংগ্রেসের। এই ইস্যুটা তো একদিনও বলতে দেখলাম না। আমরা প্রথম দিন থেকে বলছি এসআইআর এখন এতজনের নাম বাইরে পড়ে আছে, কেন অবিলম্বে তাদের ন্যায় বিচার হবে না? আর যেহেতু ওনারা যাচ্ছেন कहीं पे निगाहें कहीं पे निशाना, एसआईआर तो सिर्फ बहाना है, वो तो अपना अपना इक्वेशन के लिए वो लोग जा रहा है। দেখুন, ইতিমধ্যেই সাংসদদের মধ্যে একটু চাঞ্চল্য দেখা দিয়েছে। কেন বলছি? আবু তাহের পরিষ্কার বলে দিয়েছেন তিনি এবং আরো দুজন সাংসদ, তারা প্রথমে ডিগবাজি খেয়ে উল্টো দিকে গিয়েছিল এনসিপিআইতে, আবার তারা ডিগবাজি খেতে খেতে আবার পাল্টি মেরে তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ কালীঘাট তৃণমূল কংগ্রেসে ফিরে এলো। এখন প্রশ্ন হচ্ছে, আজকে এই তিনজন ডিগবাজি খেলো, মানে আবার ডিগবাজি খেলো, একবার পাল্টি খেয়েছে আবার ফের পাল্টি খেয়ে ফিরে এলো, তাহলে ঋতব্রত পন্থী তৃণমূল যারা বিধায়ক আছে, তথাকথিত যারা কালীঘাট তৃণমূলের বিরোধিতা করেছে, তারা আবার ডিগবাজি খাবে না তো? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, মূলত তৃণমূল কংগ্রেসের টিকিটে যারা জিতেছেন, তারা একটা দর কষাকষির জায়গাতে থাকতে পেরেছেন, কারণ তারা বিজয়ী, তারা বিধায়ক, কেউ তাদের মধ্যে কেউ কেউ সাংসদ, এবং গণতন্ত্রের সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। সুতরাং তারা ডিগবাজি খেয়ে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি রক্ষার জন্য কোটি কোটি টাকা তো এরা কামিয়েছে, এবং যারা জিততে পারেনি তাদের মধ্যে অনেককে জেল হাজতে যেতে হচ্ছে, কোটি কোটি টাকা বাজেয়াপ্ত হচ্ছে, তাল তাল সোনা বাজেয়াপ্ত হচ্ছে। কিন্তু যাদের হাতে বিধায়কের টিকিট পেয়েছে এবং জিতেছে, বা যারা এখন এই মুহূর্তে সাংসদ, গণতন্ত্রে সংখ্যা বিচারে, সংখ্যার কোষ্ঠী বিচারে তারা কিছুটা তাদের বেঁচেছে, এবং তারা কি করেছে? তৃণমূল কংগ্রেস থেকে ডিগবাজি খেয়েছে। এবং দেখুন, একেবারে শুভেন্দু অধিকারী পরিষ্কার কিন্তু বলে দিয়েছিলেন ক্ষমতায় আসার পর তিনি তৃণমূলকে রাজনীতি করতে দেবেন না। যেমন কথা বলেছিলেন ঠিক সেই কাজটাই করেছেন। তৃণমূলকে ভেঙে চুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে একদম টেনে হিচড়ে ঘর থেকে বার করে চুরমার করে দিয়েছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে 10-12 গোল দিয়ে দিয়েছেন ইতিমধ্যে। এইবার এই রায়ের পর অনেকের ভেতরে একটা আশা এসছে, তাহলে কি কালীঘাট তৃণমূল পন্থীরা এবার এগিয়ে যাব? একবার শুনে নিন আবু তাহের কি বলছেন। আপনারা সকলেই শুনেছেন যে টিভির মাধ্যমে আমরা মুর্শিদাবাদ জেলার 3 জন সাংসদ একই সঙ্গে ঘোষণা করেছি যে আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপি করব না,
এবং এনডিএ দলের শরিক হব না এবং মাইনরিটি কমিউনিটির স্বার্থ বিঘ্নিত হয় বা মুসলিম সম্প্রদায়ের কোনোভাবেই কোনো মতেই তাদের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো বিলে আমরা স্বাক্ষর করব না। এ ব্যাপারে আমরা আমাদের অবস্থান গতকাল স্পষ্ট করেছি, আপনারা সকলে অবগত আছেন। এবং গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের সম্মানীয় শুভেন্দু অধিকারী তিনি কলকাতায় দিল্লিতে এসেছিলেন, বঙ্গভবনে আমাদের সঙ্গে একটা সভা করেছেন। সেই সভার আলোচ্য বিষয় ছিল যে প্রত্যেকটা এমপির নির্বাচনী এলাকার উন্নয়ন নিয়ে। সে ব্যাপারে আমরা সেই বৈঠকে সামিল হয়ে আমার এলাকার এবং 3 জন সাংসদের এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে ওনার সঙ্গে দেখা করে আমাদের যে উন্নয়নের তালিকা সেটা ওনার হাতে তুলে দিয়েছি এবং উনি কথা দিয়েছেন এগুলো বাস্তবে রূপায়ণ করার জন্য। দেখুন, সবকিছু শুনে একটা কথা বলবো, যেভাবে ভারতীয় জনতা পার্টির বিধায়করা বিভিন্ন জায়গায় প্রথমবারের জন্য জিতেছেন বা যারা আনকোরা মন্ত্রী তাদের বাড়বাড়ন্ত মানুষ ভালো মতো যেমন নিচ্ছে না, ঠিক তেমনই এই যে অবারিত দ্বার খুলে দেওয়া এবং মুখে বারবার বলা নো তৃণমূল, ভালো তৃণমূল, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে এইসব তৃণমূলপন্থী বা তৃণমূলের লোকজন তারা ঢুকে যাচ্ছেন। শুধু তাই নয়, আপনারা দেখবেন সেদিন একটি নৈশ ভোজে যেখানে স্বয়ং অর্থমন্ত্রী ছিলেন, সেই নৈশ ভোজে কিন্তু অনেক টেন্টেড দাগি লোকেরা যারা একসময় তৃণমূলের খুব ঘনিষ্ঠ ছিল, দুর্নীতি করেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা কিন্তু অর্থমন্ত্রীর সেই নৈশভোজে ঢুকে গিয়েছেন এবং সেখানে তাদের ছবি দেখা গিয়েছে, সামাজিক মাধ্যমে তাদের ছবি ভাইরাল হয়েছে। আবার অন্যদিকে শাসক বদলেছে, কিন্তু শাসকের স্থাপক এবং ঘোষক কোনো কিছু বদলায়নি। আমি একটা সরকারি অনুষ্ঠানেও দেখলাম সে একই ঘোষক থেকে গেছেন, একই কণ্ঠে, যেমন মমতার স্তুতি চলতো তেমন শুভেন্দু স্তুতি চলছে। সুতরাং বুঝতেই পারছেন যে আসলে কিন্তু সমাজটা বদলায়নি, কিন্তু মানুষ কি এসব দেখার জন্য ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছিল? মানুষ কি ভোট দিয়েছিল যে এই সমস্ত অপরাধীরা আবার ভারতীয় জনতা পার্টির আনুকূল্যে মূল স্রোতের রাজনীতিতে ফিরে আসবে? দেখুন, আমি আগেও বলেছি, আমার নাম ঋতব্রত ভট্টাচার্য। আমি এখন ডক্টর ঋতব্রত ভট্টাচার্য এই কারণে অনেক সময় ব্যবহার করছি, কারণ আমাকে যাতে আবার কেউ গুলিয়ে না ফেলে বিরোধী দলনেতা মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কিন্তু আমার ফেস টাইমে অনেকে এখনও গুলিয়ে ফেলছে এবং আমার এখানে অনেক সময় ফোন ঢুকে যাচ্ছে, এমন সব মানুষের ফোন ঢুকে যাচ্ছে যে তারা যখন যদি তাদের নাম বলি তারা লজ্জায় লাল হয়ে উঠবে। তা আমি আপনাদের একটা খবর দিচ্ছি, বাংলার রাজনীতিতে অর্থাৎ বাংলার তথাকথিত বিরোধী রাজনীতিতে আবার পরিবর্তন হচ্ছে। অর্থাৎ যারা তৃণমূল কংগ্রেসে ঋতব্রতপন্থী ছিল তাদের মধ্যে অনেকেই কিন্তু আস্তে আস্তে বেসুরো হচ্ছে। শুধু তাই নয়, তৃণমূলপন্থী ঋতব্রতপন্থী তৃণমূল অর্থাৎ কেদো তৃণমূল বা কালীঘাটের তৃণমূল নয়, সেই তৃণমূলে ইতিমধ্যেই অনেকে প্রশ্ন তুলছেন, অনেকে নেতৃত্ব, অনেকে সামনে আসতে চাইছেন। অর্থাৎ কি জানেন তো, সেই পুরনো কথা, যদি আপনি কাউকে ডেকে খেতে দেন তাহলে সে শুতে চাইবে, ঠিক সেরকম একই জিনিস ঘটছে। প্রথম তারা চাইছিল যে তাদের কোটি কোটি টাকা স্থাবর অস্থাবর সম্পত্তি রক্ষা হোক, যেই রক্ষা হয়েছে তারা বিভিন্নভাবে পুলিশ ডাকতো, তল্লাশি হতো, সেগুলোর থেকে হয়তো রক্ষা পেয়েছে। এখন যেহেতু প্রাণে বেঁচে গেছে, এইবার তারা আস্তে আস্তে গাছ বেয়ে উঠতে চাইছে। এই গাছ হচ্ছে ক্ষমতার সিঁড়ি, আবার তারা ক্ষমতায় আসতে চাইছে। এখন প্রশ্ন হচ্ছে, ভারতীয় জনতা পার্টিকে মানুষ ভোট দিয়েছে, বিজেপির সরকার হয়েছে, এই সমস্ত টেন্টেড তৃণমূলদের দেখার জন্য এই প্রশ্নটা কিন্তু রয়েই যাচ্ছে।